দেখুন, শুরুতেই আপনারা দেখতে পেয়েছেন বিজেপির চ্যাংদোলা নিদান উল্টে গেল, বুমেরাং এলো। কেন বলুন তো? তার কারণ কার্যত যে বিজেপির নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যখন একাধারে বলছেন চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বের করে দেবেন, অর্থাৎ কাদের বের করে দেবেন? মুসলমান বিধায়কদের। কখন বের করে দেবেন? 2026-এর বিধানসভা নির্বাচনের পরে যদি বিজেপি ক্ষমতায় আসে। যদিও বা যদির কথা নদীতে অনেকেই বলতে পারেন, কিন্তু প্রসঙ্গ যখন ওঠে বিশেষ করে বিধায়কদের নিয়ে, অর্থাৎ ইসলাম কিংবা হিন্দু এবং সাম্প্রদায়িক বিধায়ক, অর্থাৎ ঠিক সে পর্যায় থেকে সরাসরি বলা যায় যে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের সরাসরি রাজনৈতিক প্রভাব পড়েছে। আর ঠিক সে জায়গা থেকে যে নিদান শুভেন্দু অধিকারী দিচ্ছেন বিরোধী শিবিরের জন্য, অর্থাৎ বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছিলেন বিরোধী শিবির, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এখন ঠিক এই একই জিনিস বুমেরাং হয়ে পড়ছে তাদের দিকে। কি ভাবছেন? বঙ্গে? না, বঙ্গে এরকম কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি, তবে ভবিষ্যতে কি ঘটবে আমরাও জানি না। কিন্তু আজকের এই ছবি সত্যিই নজিরবিহীন। এ ঘটনা এর আগে ইতিহাসে, অন্তত রাজনৈতিক ইতিহাসে কোনোদিনও দেখা হয়নি। আর ঠিক সেখান থেকেই প্রশ্ন উঠেছে, তাহলে কি বিজেপির এই চ্যাংদোলা নিদান সত্যি সত্যি বাস্তবে রূপান্তরিত হলো, কিন্তু নিদান নয়, বুমেরাং। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক কড়িকাটায় সন্ধ্যে 7টা। আর আজ আমাদের মূল আলোচনার বিষয় বিজেপির চ্যাংদোলা নিদান উল্টে গিয়ে বুমেরাং। আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, মুসলমান এমএলএ দিকে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবে। মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে কটা মুসলমান এমএলএ দিকে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবে। মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে কটা মুসলমান এমএলএ দিকে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবে। মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে কটা মুসলমান এমএলএ দিকে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবে। মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে কটা মুসলমান এমএলএ দিকে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবে। মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে কটা মুসলমান এমএলএ দিকে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবে। মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে কটা মুসলমান এমএলএ দিকে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবে। মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে। কার্ল মার্কসের কথায় হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অ্যাজ ট্র্যাজেডি অ্যাজ ফার্স। সে অর্থে প্রতিটা পেরিয়ে যাওয়া দিনই ইতিহাস। গত মার্চের 11 তারিখ এ রাজ্যের বিরোধী দলনেতার মুখে 26-এর লক্ষ্যভেদের পর তারা মুসলমান বিধায়কের সঙ্গে কি করবেন তা বোঝাতে গিয়ে ব্যবহার করেন সুনির্দিষ্ট শব্দ চ্যাংদোলা। আর সে শব্দের পাল্টা ঠুসে দেব বঙ্গ রাজনীতিতে এই চলছে বিগত 2 সপ্তাহ ধরে। কিন্তু কার্ল মার্কসের কথা আবারও প্রমাণিত সত্য বলে বিবেচিত করা যায়, ঠিক যেমন অ্যাজ ট্র্যাজেডি অ্যাজ ফার্স। প্রথমে এই ঘটনার পর রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠলেও প্রহসনটা ঠিক হয়নি। শুভেন্দুর চ্যাংদোলা নিদান এখন তাদের ওপরে বুমেরাং। না, তবে বঙ্গে নয়, ভারতের দক্ষিণে সুদূরবর্তী কর্ণাটকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বের করে দেওয়া হলো বিধানসভা থেকে। শব্দ একই খেটেছে, চ্যাংদোলা চত্বর সেই বিধানসভা, শুধু পরিবর্তন রাজ্য। অনেকটা ইতিহাস যা প্রহসন রূপে ফিরে এসে বিজেপির ওপরেই বুমেরাং। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। কি বুঝলেন বলুন তো প্রতিবেদন থেকে? এই বুমেরাং শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে? তার কারণ কার্যত শুভেন্দু অধিকারী যে চ্যাংদোলার কথা বললেন মুসলমান বিধায়কদের তিনি করবেন, তাও আবার 26-এর বিধানসভা নির্বাচনের পরে যখন বিজেপি যদি এই রাজ্যে আসে। আর ঠিক সে ঘটনার বিশ্লেষণ করলে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর এবং পারদ চরচর করে চড়ছে।
সোজাসুজি সাম্প্রদায়িক রাজনীতি করছে বিজেপি, এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী শিবিরের সরাসরি অভিযোগ তৃণমূল কংগ্রেসও মুসলমান তোষণ করছেন। আর ঠিক সে কারণকে ভিত্তি করে সরাসরি বিরোধী দলনেতা দাবি ছিল চ্যাংদোলা করে বের করে দেবেন, কিন্তু সেই চ্যাংদোলাই এখন সরাসরি দেখা যাচ্ছে কর্ণাটকে, একেবারে দক্ষিণে, ভারতের ঠিক দক্ষিণে যখন কর্ণাটকে এই বিজেপি বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বের করা হচ্ছে, তখন প্রশ্ন তো উঠবেই সেই একই দল অর্থাৎ বিজেপি, শুধুমাত্র শব্দ এবং তার সঙ্গে সঙ্গে জায়গা যদি পরিবর্তন করা না হয়, অর্থাৎ একদিকে চ্যাংদোলা শব্দ, অন্যদিকে জায়গা বিধানসভা, এর ঠিক বিধানসভার বাইরে। এবার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র রাজ্য পরিবর্তন হয়ে গেছে কোথায়? একদিকে বাংলা, অন্যদিকে কর্ণাটক, অর্থাৎ সরাসরি একই নিদান, শুধুমাত্র জায়গা পরিবর্তন। আর ঠিক এখান থেকেই বিতর্ক সভা শুরু, অর্থাৎ যেখান থেকে আমরা শুরু করছি সেই কার্ল মার্কসের কথা দিয়ে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ অ্যাজ ট্র্যাজেডি অ্যাজ ফার্স। আর ঠিক এখান থেকে বিতর্ক সভা শুরু। যারা যারা আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা জুড়ে গেছেন তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে স্বাতী সেনাপতি, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বনাথ রয়, তৃণমূল সমর্থক, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতনবালা, কংগ্রেস সমর্থক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমি প্রথমেই একটু স্বাতী ম্যাডামের কাছে যাওয়ার চেষ্টা করব। একদিকে যখন আপনারা বলছেন চ্যাংদোলা করে বের করে দেব, অর্থাৎ সরাসরি বিরোধী শিবির থেকে প্রশ্ন উঠছে এবং বিরোধী দলনেতা সরাসরি বলছেন এই কথা, এই একই ঘটনা নজির দেখা যাচ্ছে কর্ণাটকের বিধানসভায়, কার্যত বের করে দেওয়া হচ্ছে। ভয় মনে হচ্ছে কি যে আজ যেটা কর্ণাটকে ঘটেছে ভবিষ্যতে আবার এই একই জিনিস বুমেরাং হয়ে এ রাজ্যে ফিরবে না তো? স্বাতী ম্যাম, দেখুন, কর্ণাটকে যে বিষয়টা ঘটেছে, আমরা যেটা দেখলাম যে সংখ্যালঘুদের ক্ষেত্রে যে 4% সংরক্ষণের বিষয়টা, প্রথমত এটা তো মানে এই সংবিধানে এরকম ভাবে আলাদা করে তো যে সংরক্ষণের বিষয় লেখা ছিল সেখানে তো জাত ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিষয় লেখা ছিল না। তো সেই জায়গা থেকে তারা অপোজ করেছিলেন, এবং মানে আমরা এটা দেখেছি সাধারণত কংগ্রেসই বলুন বা আঞ্চলিক দলগুলোই বলুন, মানে বিরোধীদের কণ্ঠরোধ করার ক্ষেত্রে তারা সিদ্ধহস্ত। কাজে এই জিনিসটা মানে এই যে অসভ্যতাটা এটা করেছে, এটা এরা করতে পারে, মানে এটা এদের ডিএনএ এর মধ্যে আছে বলুন, স্বভাবের মধ্যে আছে বলুন, বা আচরণের মধ্যে আছে বলুন। কিন্তু আপনি যেটা বলছেন সেটা একটু বোধহয় ভুল বললেন, কারণ 2021-এর নির্বাচনে বিজেপি যে মানে বিজেপিকে যে মানুষ চাইছে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল এই রাজ্যে এই মুহূর্তে, এবং মানুষ ভরসা করে আমাদেরকে প্রধান বিরোধী দলের জায়গাটা দিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা তো একেবারেই মানে যেটা বললেন আমি প্রথমেই আপনার কথাটি খারিজ করছি। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি, যদি এই রাজ্যে মানে ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখেছি, মানে পরোক্ষভাবে যে বিষয়টা আমরা দেখেছি, এবং তার জন্য যেভাবে রাজ্যের লক্ষ লক্ষ ছেলে মেয়ে সাফার করছে, এই মুহূর্তে মামলা যেটা সুপ্রিম কোর্টে ঝুলে আছে বা যাই হচ্ছে, পুরো বিষয়টা নিয়ে যে ডামাডোলটা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম ঘটনা আমাদের রাজ্যে ঘটে, সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা আমাদের অবস্থান নেব। এবং বিরোধী দলনেতা যে চ্যাংদোলা করে বার করে দেওয়ার যে ঘটনা এবং কর্ণাটকে যেটা ঘটেছে, দুটো সম্পূর্ণরূপে আলাদা কনটেক্সট আমার মনে হয়। মানে প্রথমে আমাদের এই বিষয়টা যদি আমরা আসি আর কি, দুটো সম্পূর্ণ আলাদা একটা ঘটনা, আলাদা একটা কনটেক্সট, দুটোকে এরকম ভাবে মিলিয়ে ফেলা বা গুলিয়ে ফেলার কোনো প্রয়োজনীয়তা আছে বলে তো আমার মনে হয় না এই মুহূর্তে। কারণ বিরোধী দলনেতা যেটা বলেছেন সেটা একটা প্রতিটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে আমরা বলতে পারি, তো সেই প্রতিক্রিয়ার জায়গা থেকে উনি এই কথাটা বলেছেন। আর এটা তো পুরোপুরি সম্পূর্ণ একটা বিপরীত বিষয়। আমরা দেখেছি এর আগে বিরোধীরা কি ধরনের অসভ্যতামি করেছে, তারা সংবিধান ছিঁড়ে ফেলেছে, তারা আপনার ছিঁড়ে মেরেছে, তারা বিভিন্ন রকমের অসভ্যতামি করেছে। এরা এটাই করে আসে, এরা এটাকেই বিরোধিতা বলে মনে করে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে যখন এরা ক্ষমতা পেয়ে যাচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা হঠাৎ করে এই যে স্বৈরতন্ত্রের জায়গা, যারা বারবার আমাদেরকে বলতে থাকে যে বিজেপি নাকি বিরোধীদের কণ্ঠরোধ করছে, তো আমার মনে হয় পুরো দেশে এটা একটা নিশানা হয়ে রইল, বা পুরো দেশে এটা একটা উৎকৃষ্ট উদাহরণ হয়ে রইল যে বিধানসভা থেকে এইভাবে চ্যাংদোলা করে বার করে দেওয়া হলো। আমার মনে হয় এই বিষয়টা তো খুবই নিন্দনীয়। কিন্তু দুটোর কথা যদি বলতে হয়, কনটেক্সট সম্পূর্ণ আলাদা, দুটো রাজ্যের প্রেক্ষিত আলাদা, এবং দুটো প্রেক্ষিতে সম্পূর্ণরূপে আলাদা ঘটনার কারণে এই কথাটা বলা হয়েছে। দুটোকে মিলিয়ে দেওয়া বোধহয় সমীচীন হবে না এক্ষেত্রে, এরকম হবে।
আপনি সমীচীন ব্যবহার করেছেন, অর্থাৎ বাংলা ব্যবহার করেছেন, পিওর শুদ্ধ বাংলা, এবং তার সঙ্গে সঙ্গে আপনি নিউটনের থার্ড ল ব্যবহার করেছেন, মানে ফিজিক্স ব্যবহার করেছেন, আপনি ডিএনএ শব্দটি ব্যবহার করেছেন, মানে বায়োলজি ব্যবহার করেছেন, অর্থাৎ আপনি কার্যত বাংলা ফিজিক্স সংবিধানের কথাও বলেছি। আমি সেখানেও আসবো। একদিকে বায়োলজি, একদিকে ফিজিক্স, এবং তার সঙ্গে সঙ্গে বাংলা, এবং তার সঙ্গে সঙ্গে কনস্টিটিউশন, সব কিছু আপনি বলছেন। কিন্তু প্রশ্ন উঠছে, যখন আপনি এতগুলো কথা বলছেন তখন আপনার বিরোধী দলনেতা, অর্থাৎ আপনার বিরোধী দলনেতা নয়, আপনাদের সেই শিবির থেকে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কার্যত চ্যাংদোলা শব্দটা ব্যবহার করছেন, তখন কি আপনারা কন্ডেম করেছিলেন? তখন কি একবারও মনে হয়েছিল যে শুধুমাত্র সাম্প্রদায়িকতার দিক থেকে সাম্প্রদায়িক রাজনীতি করবার জন্য মুসলমান বিধায়কদের কার্যত চ্যাংদোলা করে বের করে দেওয়ার যে নিদান, সেটা সত্যি সত্যি উচিত হয়নি তার জন্য? কখনো ভেবেছেন, কখনো বলেছেন? না, দেখুন, বিরোধী দলনেতা যেটা বলেছেন, তিনি আমাদের অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব, লিডার, এবং তিনি বিধানসভার বিধায়ক এবং বিরোধী দলনেতা। তিনি তার স্ট্যান্ড দিয়েছেন, তিনি তার জায়গা থেকে বলেছেন। কিন্তু একটা জায়গা থেকে আপনি বলুন তো, আমি একটা সামান্য একজন বিজেপি কর্মী হিসেবে আমি আমার মনের কথাটা বলতে পারি, যে জায়গায় দাঁড়িয়ে ওই বিধায়ক বলছেন যে এখানে 70% মুসলিম আছে, আমরা এখানে মেজরিটি সংখ্যাগুরু, হিন্দুরা এখানে 30%, হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে। যে রাজ্যে জনাব ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, তিনি বলতে পারেন যে হিন্দু হয়ে জন্মানো দুর্ভাগ্যজনক, তাদেরকে ইসলামের শরণাপন্ন হওয়া হোক, তাদেরকে কনভার্ট করা হোক, যেখানে সরাসরি কনভার্টের কথা বলা হয়, সেই রাজ্যে দাঁড়িয়ে আপনি কি করে আশা করতে পারেন যে মানুষের কাছ থেকে এরকম প্রতিক্রিয়া আসবে না? সঠিক সঠাং সমাজের কথা তো আছেই একটা, বা প্রত্যেকটা ক্রিয়ার যে বিপরীত প্রতিক্রিয়া থাকবে। আজকে শুধু বিরোধী দলনেতা বলে নয়, এই পশ্চিমবঙ্গে প্রতিটি বসবাসকারী যারা হিন্দু আছেন, উনি আপনাদের মনের কথাই বলেছেন। কারণ আজকেও শীতলা পুজো আপনি দেখবেন বিভিন্ন জায়গায়, আমি জানি না আপনাদের চ্যানেল দেখিয়েছে কিনা, প্রতিটা পুজো, দুর্গা পুজো থেকে শুরু করে আপনি লক্ষ্মী পুজো দেখুন, সরস্বতী পুজো দেখুন, আপনি কলেজে কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। সমস্ত জায়গায় এই যে রামনবমীর মিছিলের ক্ষেত্রে হাইকোর্ট থেকে পারমিশন আনতে হচ্ছে, এই যে পুরো বিষয়টা ঘটছে, এইটা তো আমরা শুরু করিনি। এবং আপনি তো আর কি একটা হাত বাড়ানো হবে আর এক মানুষ মানে হাত কেটে দেবে আর বারবার হাত বাড়াতে থাকবে, এটা হতে পারে না। আর যুগ বদলেছে, সময় বদলেছে। আগে আমরা দেখতাম উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতেন, এখন শ্রীমতী বন্দ্যোপাধ্যায়, ম্যাডাম বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন। আমরা দেখেছি তার মুখের ভাষা, তার কথা আমরা দেখেছি আগে সুভাষচন্দ্র বসু, যিনি সুভাষচন্দ্র বসু রাজনীতি করতেন, তার আমরা দেখেছি। পরে আমরা জ্যোতি বসুকে দেখেছি, আর তিনি কি বলতেন, এরকম তো কত ঘটনাই ঘটে, ধর্ষণ। মানে এই যে কথার বা এই যে বিষয়টা, এই তো বহুদিন ধরে মানে পশ্চিমবঙ্গে এই যে প্রেক্ষাপট বদলেছে, সময় বদলেছে, যুগ বদলেছে, রাজনীতির ভাষাও পরিবর্তন হয়েছে। তো এটা একটা উনি বলেছেন, এটা নিয়ে তো এত রেড়ে রেড়ে চিন্তিত হওয়ার মানে এরকম বিষয় তো দেখিনি। মানে বিনয় কোঙ্গারের নাম নিশ্চয়ই আপনারা জানেন, সেখানে উনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলে মেয়েরা নাকি পাছা দেখাবে তাকে, মানে এই ধরনের শব্দবন্ধ এখানে ইউজ হয়েছে, আমরা দেখেছি আর কি। তো সেরকম যে ব্যবহার করেছেন তারটা সেখানে ছেড়ে দিন, আপনাকে ব্যবহার করতে হবে না। না না না, আমি তো কোট আনকোট দিচ্ছি রে বাবা, আমি তো নিজের ভাষা বলছি না, আমি তো কোট আনকোট দিচ্ছি, ঠিক আছে? নলিন দাশগুপ্তকে আমরা দেখেছি, প্রমোদ দাশগুপ্তকে আমরা দেখেছি, তিনি কি বলেছেন যে বন্দুকের মুখে নাকি কন্ডম লাগানো নেই, এই ধরনের কথা যেখানে হয়েছে, তো সেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতা যেটা বলেছেন, যদি বলে থাকেন, আপনি হুমায়ুনের কথা নিয়ে তো বলছেন না, হুমায়ুন তারপরেও তিনি তার জায়গায় স্টিক করে আছেন। তিনি বলছেন আমি আগে একটা বিশেষ ধর্মের মানুষ, তারপরে আমি অন্য দলের বিধায়ক। তিনি যখন এই কথা বলেছিলেন যে হিন্দুদের কেটে গঙ্গার জলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, তখন তো আমি এত রে 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 হই 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 আমি তো সমস্ত কিছু শুনিনি। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো মনে হয় না উনি কিছু ভুল বলেছেন বলে। সদীপ বাবু, আপনার কথা এবং তার সঙ্গে সঙ্গে আপনার, আমি আপনাকে পার্সোনাল একটা কোনোভাবে করতে চাইছি না, কিন্তু আপনার বয়স অনুসারে আপনি অনেকগুলো জ্যোতি বসুর নাম নিলেন, অনেক কিছু নাম নিয়েছেন। আমি জানি না আপনি জ্যোতি বসুর রাজনীতিটা, এক মিনিট প্লিজ, জ্যোতি বসুর রাজনীতিটা আপনি দেখেছেন কিনা আমি জানি না, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যতগুলো রাজনীতির কথা বলছেন এবং কার্যত যে পলিটিক্সে আপনি বিশ্বাস করেন, যে নীতিতে আপনি বিশ্বাস করেন, আপনার নিশ্চয়ই বুদ্ধদেব ভট্টাচার্যের কথাও মনে থাকবে। তিনিও কিন্তু ভাষা সংবরণ করে কথা বলতে জানতেন, অর্থাৎ আপনি কোন ভাষাকে অ্যাকসেপ্ট করবেন আর কোন ভাষাকে ফেলে দেবেন এটা আপনার ওপর নির্ভর করে। এবং কার্যত আপনি বলছেন না যে নিউটনের থার্ড লয়ের কথা, অর্থাৎ সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া। আচ্ছা, হুমায়ুন কবিরের কথা যেটা আপনি বলছেন, উদাহরণ, হুমায়ুন কবির কি হঠাৎ করে এই কথা বলেছিলেন, নাকি ইউপির ক্ষেত্রে কোনো ঘটনা ঘটেছিল তারপরে এই কথা বলেছিলেন, কোনটা? হ্যাঁ, দেখুন, কিছু এলেই তো এটা একটা বিষয় আমরা দেখেছি, যখনই কিছু আসে আমরা ইউপির প্রসঙ্গে চলে যাই, মানে হাতরাসটা বাড়ির খুব কাছে হয় কিন্তু হাতরাসটা অনেক দূরে হয়ে যায়। আমি সেই প্রসঙ্গে যাব না, কিন্তু যখন উনি এখানে এই কথা বলেছেন, তাকে কতবার শোকজ করা হয়েছিল, তাকে একবারও বিধানসভায় থেকে আমি জানি না কতবার ভৎসনা করা হয়েছিল, বা এরপরেও কোনো প্রতিবাদের ঝড় উঠেছিল কিনা। মানে চোখের বদলে চোখ উপড়ে নেওয়াটা সমীচীন নয়, সেটা আমি জানি। আর আপনি যে বললেন বয়সে, আমি জ্যোতি বসুর কিছুটা দেখেছি, আমি বিমান বসুকে দেখছি,
সুভাষচন্দ্র বসুর কথা আমি কিছু তো বইতেই পড়েছি। কিন্তু মানে ওই আর কি, মানে চয়ন বা শব্দ বন্ধ নিয়ে কথা হয়, তখন মানে বাংলার রাজনীতিতে যেভাবে ধারাটা পরিবর্তন হয়ে এসেছে তার উদাহরণটা দেওয়ার জন্য আমার মনে হয়েছিল এটা দেওয়া আছে। আপনার মনে হতেই পারে একটা বাচ্চা মেয়ে, সে হয়তো বলতে পারবে না বা তার মুখে ভাষাটা আসা উচিত নয়, কিন্তু আমি তো কোট আনকোট দিয়েছি, আমি তো নিজের কোনো শব্দবন্ধ প্রয়োগ করিনি। তথাকথিত শিক্ষিত লোকজন যেটা বলে গেছেন আমি শুধু মানে সেটাই আর কি বলেছি। তো আমার মনে হয় না সেটা আমি নিয়ে এখানে বিশ্বনাথ বাবুর কাছে যাব। বিশ্বনাথ বাবু, তথাকথিত শিক্ষিত লোকেরা যা বলে গেছেন সতী সেটাই বলছেন। আমি সরাসরি সেখান থেকেই জানার চেষ্টা করব, কথাগুলো কি খুব একটা ভুল বললেন তিনি? সত্যি কি তিনি ভুল বললেন? যেভাবে শব্দবন্ধ ব্যবহার করা হয় বাংলার রাজনীতিতে, যেভাবে দিনের পর দিন কুকথার রাজনীতির এই গ্রাফটা বাড়ছে, আর ভদ্র বা সঠিক শব্দবন্ধ ব্যবহার করার যে গ্রাফটা দিনের পর দিন নামছে, এই রাজনীতি তো বাংলা দেখতে চাইনি। দিনের পর দিন আপনারা যে জায়গায় রাজনীতিটাকে নিয়ে আসছেন, সত্যি কি নেক্সট জেনারেশন, আমাদের সঙ্গে যারা বসে রয়েছেন এই মুহূর্তে, আপনাদের থেকে এটা নেক্সট জেনারেশন, আর ঠিক সেই নেক্সট জেনারেশন এই শব্দবন্ধগুলোকে কোট আনকোট করলেও সেই ভাষা প্রয়োগটা কিন্তু করছেন। আর খুব স্বাভাবিকভাবে এটা বুঝে নেবেন, আজ আপনারা যা করছেন ভবিষ্যৎ সেটারই সম্মুখ সমরে সব সময় সবার সামনে নিয়ে যাবেন। এটা সঠিক রাজনীতি হচ্ছে কি বিশ্বনাথ বাবু? শুভ সন্ধ্যা অঞ্জন বাবু, শুভ সন্ধ্যা রতন বাবু, এবং শুভ সন্ধ্যা আমাদের সাথী বোনকেও জানাই। দেখুন, বাস্তবিক কথা, আজকে যে 1 ঘন্টার যে আপনারা প্রাইম টাইমে যে বিষয়টা এনেছেন, যে আপনারা আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা তিনি বিধানসভার প্রাঙ্গণে একটি সাংবাদিক সম্মেলন করে একদম একটি বিশেষ সম্প্রদায়, আমি একদম সরাসরি বলছি, যে মুসলিম জাতির উদ্দেশ্যে একটা কথা বলেছেন, যে তারা যদি অর্থাৎ বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে 2026 সালে বা আগামী দিনে যখন আসবেন, তারা বিজেপি বিধায়ক যারা আসবেন নির্বাচিত হয়ে তাদেরকে চ্যাংদোলা করে বিধানসভা থেকে বার করে দেবে, এটা তিনি বলেছেন। তারপরে যে ঘটনা আপনি একটা কালবাক্সের কথা বলে একদম যথাযথ উপস্থাপন করেছেন, সেই ঘটনার পুনরাবৃত্তি নয়, একদম বাস্তব উদাহরণ আমরা দেখতে পেলাম যে কর্ণাটক বিধানসভার ক্ষেত্রে সেখানে সরকার সেখানে বিধানসভা থেকে মার্শালরা বিজেপি বিধায়কদের সেখান থেকে বার করে নিয়ে চাংদোলা করে বার করে নিয়ে চলে আসছেন। মানে কাকতালীয় ব্যাপার, যেটা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা একটা বিশেষ জাতি অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের বিধায়কদের উদ্দেশ্যে বিজেপি ক্ষমতা এলে সেটা তারা ঘটাবেন, সেটা আগাম বার্তা দিয়ে রাখলেন। যদিও জানি না তারা আগামী দিনে ক্ষমতায় আসবেন কি না আসবেন, সেটা আগামী দিনে বাংলার মানুষ ঠিক করবেন। কিন্তু কর্ণাটক বিধানসভার ক্ষেত্রে যেটা ঘটেছে দেখেছি, যে এখানে যেটা আমাদের সাথী বোনও বলার চেষ্টা করলেন বাংলার প্রেক্ষাপট, এবং আপনিও যেটা বলছেন যে বাংলায় বিধানসভার ক্ষেত্রে আগামী দিনে ঘটবে কিনা, এটা একটা বিষয়। বাংলার ক্ষেত্রে এবং কর্ণাটক ক্ষেত্রে দুটো কিন্তু ঘটবে না, কারণ আপনারা দেখেছেন যে বাংলার যে রাজনৈতিক পরিবেশ, যদিও আমাদের সাথী বোন বললেন একদম সেই জ্যোতি বসু থেকে শুরু করে কোঙার সাহেবের কথা থেকে শুরু করে বর্তমান সময়ের আমাদের উনি আমাদের হুমায়ুন কবিরের কথা বলেছেন, এবং আমাদের হুমায়ুন কবির মহাশয়কে আমাদের দল থেকে শোকজ করা হয়েছে, তার উত্তর তার কাছ থেকে চাওয়া হয়েছে যে তিনি এই ধরনের ব্যাকরণের কথা বলেন। কিন্তু হুমায়ুন কবির সাহেব বলেছেন যে কোন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন একটা দেশের অন্য প্রান্তে মুসলিম সম্প্রদায়কে কটাক্ষ করে তাদের ওপর আক্রমণ চালানোর জন্য একটা রাজনৈতিক দল কথা বলছে, সেই সময় বাংলায় যখন বিরোধী দলনেতা তিনি এই ধরনের কথা বলছেন যে আগামী দিনে তারা ক্ষমতা এলে মুসলিম বিধায়কদেরকে চাকদলা করে বিধানসভা থেকে বার করে দেওয়া হবে, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি সেই সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসেবে সেই কথাটা বলেছেন। কিন্তু আমরা দেখছি যে বাংলার বিধানসভা কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি, কারণ বিভিন্ন যখন বিধানসভা চলে সেখানে আমরা দেখেছি আমাদের বিরোধী দলনেতা 21 সালে তারা 200 বার বলে তারা বাংলা মানুষের কাছে সাথী বোন বলছেন যে 2021-এ বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় চেয়েছিলেন। হ্যাঁ, তারা চেষ্টা করেছিলেন, 77 জন বিধায়ক নিয়ে তারা বিধানসভা শুভেন্দুবাবু বিরোধী দলনেতা হিসেবে লড়াই করছেন। সেখানে কোনো সময় বিধানসভা চালানোর ক্ষেত্রে হয়তো কাউকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু চ্যাংদোলা করে কাউকে বার করে দেবে বাংলার পরিবেশ নয়। কারণ আপনারা দেখেছেন যে এবারে যখন সেশন শুরু হয়েছে, রাজ্যপাল যখন তার ভাষণ দিয়ে যখন বিধানসভা সেশন শুরু করবেন, তখন আমাদের মুখ্যমন্ত্রী একদম বিরোধী দলনেতাকে একদম তার সম্বোধন করে বলেছেন যে চলুন না, রাজ্যপাল আসছেন, বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে, শীতকালীন অধিবেশন শুরু হবে, চলুন আমরা একত্রে গিয়ে রাজ্যপাল মহাশয়কে আমন্ত্রণ জানাই। অর্থাৎ বাংলার পরিবেশ এবং রাজ্যের অন্যান্য পরিবেশের সঙ্গে বিধানসভার একটা গুলিয়ে ফেললে হবে না। আর হুমায়ুন কবিরের সঙ্গে যে কথাটা বলা, সেটা তো বললাম যে আমাদের দল এটাকে সমর্থন করে না, তাই হুমায়ুন কবির মহাশয়কে আমাদের দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছিল যে তিনি শুভেন্দু অধিকারী মহাশয় এটা করতে পারেন, মন্তব্য করবেন। রতনবাবু, আমরা আমাদের কাজ করে চলেছি।
বেশ একাধারে যখন স্বাতী বলছেন যে এই বিষয়টাকে সমীচীন হবে না, অর্থাৎ একদিকে চ্যাংদোলা করার কথা বলা সরাসরি বিরোধী দলনেতার, অন্যদিকে এই কর্ণাটক বিধানসভায় যেভাবে চ্যাংদোলা করে বিজেপির বিধায়কদের বের করে দেওয়া হচ্ছে, এই দুটো বিষয়কে একত্রিত করাটা সঠিক নয়। অন্যদিকে বিশ্বনাথবাবু কথা প্রসঙ্গে একেবারে শেষের দিকে একই কথাই বলছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, কেন আমরা এই বিষয়গুলোকে একত্রিত করবার চেষ্টা করছি? দেখুন, কোনো বিধায়কদেরই, সে যে কোনো দলের হতে পারে, সেই বিধায়ককে এইভাবে চ্যাংদোলা করে বের করে দেওয়ার যে প্রথা, সে প্রথা সত্যি এর আগে অন্ততপক্ষে আমার জ্ঞানত অবস্থায়, আমার অভিজ্ঞতা থেকে আমি অন্তত দেখিনি, কোনো বিধানসভায় দেখিনি। যদি আপনারা দেখে থাকেন অবশ্যই বলবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা তো সঠিক ট্রেন্ড নয়। তার কারণ সাধারণ মানুষ তাদের মূল্যবান ভোটটা ব্যবহার করে এই সব বিধায়কদের বিধানসভায় পাঠিয়েছেন, তারপরে তাদেরকে এইভাবে বের করে দেওয়া সত্যি সঠিক গণতন্ত্র বা সঠিক রাজনীতির নজির তৈরি করে না কিন্তু। রতনবাবু। অঞ্জনদা, প্রথমে শুভ সন্ধ্যা। আপনাদের টিভি চ্যানেলে যারা আছেন, টাইপ টিভির সবাইকে শুভ সন্ধ্যা। আপনি যেটা বললেন যে এরকম নজির ইতিহাসে কখনো ঘটেনি, তাহলে একটা স্পিকার কতখানি অপদস্থ হলে বা কতখানি তার প্রতি একটা ব্যবহার ঘটালে সেই আইনের সেই প্রয়োগটা, তিনি সংবিধানের সেই ধারাটা বা সেই ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন, সেটাও একটু অঞ্জনদা বুঝতে হবে। আজকে ঘটনাটা কি ঘটেছে কর্ণাটকে, আমরা খালি বলছি তাই এখানে যে কর্ণাটকের যে 4% মুসলিম সংরক্ষণের কথা বলেছে, সেটা তা আবার কি, সেটা বলেছে যে ঠিকাদারিতে, এবং সেটা কি ওবিসি সম্প্রদায়ের মুসলিম যারা আছে তাদের জন্য ঠিকাদারিতে 4% সংরক্ষণের কথা বলা হয়েছে। এবং ওখানে একটা যে সরকার আছে সেই সরকার একটা বিল পাস করার জন্য ওরা ওখানে করেছে। সেখানে বিরোধী যারা আছে তারা তার প্রতিবাদ তারা তাদের মতো করেছে, এবং বিলটা সেটা রাজ্যপালের কাছে যাবে, তারপর সেটা অনেক পদ্ধতি আছে, সেইভাবে বিলগুলো হয়, আমরা জানি আইনে পরিণত হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 18 জন বিধায়ককে সেখানকার যে স্পিকার আছে বিধানসভার, তাকে ওইভাবে মার্শাল ডেকে তাকে ওইভাবে কিন্তু বাইরে বের করতে হয়েছে। কারণ কি, কারণ তারা যেই ব্যবহারটা করেছে, শুধু তাই না, 18 জন এমএলএ কে বাইরে বের করার পরেও তিনি কিন্তু 6 মাসের জন্য তাদেরকে সাসপেন্ড করেছে, 2 সপ্তাহ বা 1 সপ্তাহের জন্য না। তাহলে পরিবেশ বা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন স্পিকার। এগুলো আপনার জানেন যে বিধানসভায় স্পিকারের যা ক্ষমতা আছে সে সেইভাবে কিন্তু ক্ষমতা প্রয়োগ করেছে। কাউরির উপর কোনো রকম ভাবে হামলা বা কাউরির উপর কোনো রকম ভাবে শারীরিক কোনো নিগ্রহ কিন্তু ঘটনা ঘটেনি, এটা বুঝতে হবে। আর এখানে আপনি কার্ল মার্কসের কথা বলেছিলেন অঞ্জনদা, কার্ল মার্কসের কথায় কার্ল মার্কস একটা কথা বলেছিলেন যে মানে ধর্মের নেশাটা মানে আফিমের মতো খাইয়ে দেওয়া হয়, আফিমের মতো যদি খাইয়ে দেওয়া যায় ধর্মের নেশাটা, তাহলে আফিমের মতো কিন্তু কাজ করে, এটা কার্ল মার্কস বলেছেন। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি এখানে কিন্তু বিধানসভার ভেতরে স্পিকার এই ঘটনা ঘটেছে। আপনারা জানবেন যে ভারতবর্ষের পার্লামেন্টে যখন যারা বিরোধী দলের যারা প্রতিবাদ করে, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী সমেত আরো যারা বিরোধী দলের নেতা যারা ছিল, বিরোধীতে যারা ছিল, তাদেরকেও কিন্তু স্পিকার বা এরা কিন্তু সাসপেন্ড করেছে। অনেক ক্ষেত্রে সাসপেন্ড করে 6 মাসের জন্য, 1 মাসের জন্য বা 15 দিনের জন্য, এইগুলো ঘটনা ঘটে, এরকম পরিস্থিতি হয়। কিন্তু দেখুন, একটা সংরক্ষণটা কিসের জন্য? আমাদের ভারতবর্ষে যে সংরক্ষণ ব্যবস্থাটা আছে, এসসি এসটি ওবিসি বা বিভিন্ন পিছিয়ে পড়া সম্প্রদায়ের সংরক্ষণটা করা হয়েছে এই কারণে তারা যেন এই সংরক্ষণের সুবিধা নিয়ে যেন সমাজের মূল স্রোতে ফিরে আসে। আজকে আপনার একটা কথা বলি অঞ্জনদা, আমরা জাতীয় কংগ্রেস আমরা মনে করি যদি ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যেও যদি খুব পিছিয়ে পড়া কোনো মানুষ থাকে বা যারা একটা মানে পিছিয়ে পড়া বা তারা সমাজের মূল স্রোতে ফিরতে পারছে না, তাদেরকেও যদি সরকার কোনো রকম সহযোগিতা করে বা তাদেরকেও যদি কোনো রকম সংরক্ষণ দেয়, তাতে অসুবিধার কি আছে? আমরা চাই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ তারা যেন সমান অধিকার এবং সমানভাবে যেন তারা চলতে পারে। বুঝতে পেরেছি রতনবাবু, আপনি কি বলতে চাইছেন, আপনার পয়েন্ট অফ ভিউ বুঝতে পেরেছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেকগুলো ডিবেট আরও বেশি করে হয়তো এখন শুরু হবে রতনবাবু ঠিক এই প্রসঙ্গ থেকে, যেখান থেকে এই সংরক্ষণ ইস্যু তৈরি হয়।
ভাববেন না আবার অন্যদিকে কনভার্ট হয়ে যাচ্ছে। তার কারণ এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটি টপিক, আমি অবশ্যই আসবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটি বিষয় এখানে আলোকপাত করা খুব দরকারি। এই যে একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেবো, অন্যদিকে কর্ণাটকে সত্যি সত্যি বিজেপি বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেওয়া হচ্ছে। কিসের ভিত্তিতে? একদিকে মুসলমান সংরক্ষণ এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইস্যুতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। আর ঠিক সে জায়গা থেকে বারংবার যে প্রশ্ন মুসলমানদের ক্ষেত্রে করা হচ্ছে, একই রকম ইস্যু কি, একই রকম ভিত্তি কি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাবেন? কেন বলছি বলুন তো, এটি ফুটেজ আমি পিসিআরকে বলবো একটু অ্যারেঞ্জ করার জন্য। ঠিক বিকেল 5টার সময় আমরা দেখিয়েছিলাম, সেখানে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি ভাবেন, তিনি সত্যি কি এইভাবে মুসলমান হিন্দু আলাদা আলাদা করেন, নাকি শুধুমাত্র ধর্মের জুজু দেখিয়ে ডিভাইড অ্যান্ড রুল তৈরি করবার চেষ্টা করছেন শুধুমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? অবশ্যই সেই ফুটেজ নিয়ে আসবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। যে কথা বলছিলাম, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি ভাবেন, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি ভাবেন, সেটা আপনাদের সামনে রাখাটা খুব দরকারি। ওই যে বলছেন না, একদিকে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে দেবেন, চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বের করে দেবেন যদি 26শে বিধানসভা নির্বাচনের পরে বিজেপি ক্ষমতায় আসে। আর এখান থেকেই ডিবেট শুরু, এখান থেকে বিতর্ক শুরু। তাহলে একবার দেখা যাক, ক্লিয়ার করা যাক যে সত্যি এই একই রকম ধারণা একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখেন কিনা, তারপরে বাকি কথা দেখুন। মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। 140 करोड़ देशवासी, यही मेरा परिवार है। ये नौजवान, यही मेरा परिवार है। এবার ভাবছেন হঠাৎ কেন আবার এদিকে লিঙ্ক করবার চেষ্টা করছি, বুঝতে পারবেন। আচ্ছা, একদিকে 140 কোটি লোক, বক্তব্যের শুরুতেই বলে দিয়েছিলাম যে বিরোধী দলনেতা যেটা বলেছেন, তিনি অনেক সিনিয়র একজন লিডার, তার বক্তব্য তিনি দিয়েছেন, তার যা স্টেটমেন্ট দেওয়ার আগে পরে আপনারা প্রশ্ন করবেন, তিনি তার উত্তর দেবেন। আমি আমার জায়গা থেকে বলেছিলাম সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস যেরকম আমাদের লক্ষ্য, ঠিক তেমনি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই মুহূর্তে যেরকম ভাবে দ্রুত ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, যেরকম ভাবে বারবার হিন্দু উৎসবগুলোর উপরে আক্রমণ নেমে আসছে, যেরকম ভাবে বারবার বিভিন্ন জায়গায়, কিছুদিন আগে মুর্শিদাবাদে বেলডাঙ্গা ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল, মিডিয়ার কাছে নিশ্চয়ই খবর ছিল, আমি শিওর আপনিও জানেন দাদা, আমি শিওর, কিন্তু সেগুলো মিডিয়ায় দেখানো সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? সেই প্রতিবন্ধকতার কারণও নিশ্চয়ই আপনি জানেন, সেটা অজানা নয়। বারবার বিভিন্ন জায়গায়, আমি আমার বাড়ি হাওড়াতে, হাওড়ার একটি জায়গায়, এবং সেখানেও বেশ কিছু বছর আগে কি হয়েছিল, ধুলাগড় বলে একটি জায়গায়, সেখানে মানে আমার তার আশেপাশেই, মানে ওই অঞ্চলের মধ্যেই বাড়ি, ওই বিধানসভা এলাকার মধ্যেই বাড়ি আমার, সেটা আমরা দেখেছি। এবং কিছু হলেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া, কিছু হলে এই যে ধরনের বিষয়গুলো বারবার ঘটতে থাকে, সামনে আসতে না দেওয়া, এবং প্রতিটা হিন্দু উৎসবে যেভাবে যেভাবে আমরা দেখছি বারবার হামলা ঘটছে, বা যেভাবে উস্কানিমূলক মন্তব্য আমরা পাচ্ছি তৃণমূলের বিধায়কদের কাছ থেকে বা জনাব ফিরহাদ হাকিমের মতন ব্যক্তিত্বদের কাছ থেকে, সেরকম জায়গায় দাঁড়িয়ে উনি যদি বলে থাকেন তাহলে এটা ক্রিয়ারই প্রতিক্রিয়া, মানে এটা তো অপোজ করার কোনো কারণ নেই। এবং আপনি যদি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন তাহলে এই ধরনের বিষয়গুলো আপনি দেখবেন। মানুষ কি চাইছে সেটা তো আপনি আগামী ভোটে দেখতে পাবেন, কিন্তু একটা প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে যদি আপনি দেখেন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে যদি আপনি খবরগুলোয় চোখ রাখেন, তো আপনিও দেখতে পাবেন মানুষ কিন্তু বিষয়টাকে, মানে এই যে অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন হিন্দুরা, এটা এই বিষয়টা কিন্তু তারাও এগ্রি করছেন যে হ্যাঁ, এখানে কোথাও গিয়ে ডেমোগ্রাফিক চেঞ্জই বলুন বা হিন্দু উৎসবে হামলা বলুন বা কোথাও কিছু হলে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এই যে খবরগুলো সামনে আসতে না দেওয়া, এই বিষয়গুলো কিন্তু মানুষ জানছেন, বুঝছেন, তারা কিন্তু দেখতে পাচ্ছেন। কাজে এই বিষয়টার সঙ্গে দ্বিমত করা, মানে দ্বিমতের কোনো প্রশ্নই নেই আর কি, এই জায়গাটা থেকে দ্বিমতের কোনো প্রশ্ন নেই। অর্থাৎ আপনি শুভেন্দু অধিকারীকে ফুল সমর্থন করছেন? আমি তো বললাম উনি ওনার বক্তব্য বলেছেন, কিন্তু আমি বললাম যদি কেউ বলে যে হিন্দুদের কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো রবীন্দ্রনাথের কবিতা শুনতে পাবেন না। কিন্তু আপনাকে এটা তো শুনতেই হবে, ধর্মের বেশে মোহজারে এসে ধরে অন্ধ সেজন মারে শুধু মরে, এটাও আপনাকে শুনতে হবে সাথী। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যেটা বলছেন না যে শুভেন্দু অধিকারী যা বলেছেন তা ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ফল, আচ্ছা আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য।
রতনবাবু শোনা যাচ্ছে, একটু আসছি আপনার কাছে। কিন্তু সতী, আপনি যেটা বলছেন যে একদিকে শুভেন্দু অধিকারী যা বলছেন সেটা ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ফল, আমি সব মেনে নিচ্ছি। আমি প্রথমেই বলে দিই যে তিনি তার মত বলেছেন, কিন্তু আপনি যখন কোনো একজন তৃণমূল বিধায়কের কাছ থেকে এরকম হামলা বা হুমকির এরকম পাবেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো মানে আপনি এটা আশা করবেন না, আপনি মানে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন, এটা আপনি আশা করবেন। আপনি হিন্দু বলতে কি বোঝেন? আমি তো সেই আমি এই তাত্ত্বিক আলোচনায় যাবোই না। আজকের এই বিষয়বস্তু এটা নয়। হিন্দু মুসলিম মানে হিন্দু সংজ্ঞা, হিন্দুত্বের সংজ্ঞা চন্দ্রনাথ বসু কি দিয়ে গেছেন, বা হিন্দু কি, হিন্দু কারা, আমি সেই ইতিহাস ভূগোল মধ্যে যাবোই না আর কি। আজকের বিষয়টার মধ্যে আমি সরস্বতী পুজো এসবই হিন্দুদের শুধুমাত্র অংশ, এটা বলতে চাইছেন? মানে তাহলে আগে তো মানে তাহলে এই পাহারা দিয়ে দুর্গাপুজো করা বা এই যে বেলডাঙায় কার্তিকের লড়াই বন্ধ হয়ে যাওয়া, এগুলোর কি বা কারণ বলে মনে হয়? আমি যদিও মুদ্রা থেকে মানে এটাও মেইন টপিক, তার কারণ মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে স্বাতী ম্যামের সরাসরি একদিকে ডিনোট করা যে হিন্দু মুসলিম আলাদা করার কেউ চেষ্টা করছে না। মূল কথা হুমায়ুন কবির যা বলছেন তার উত্তর অবশ্যই দিতে হবে, অর্থাৎ বারংবার হাতে একটা ছবিও ছিল আপনি দেখছেন, সেখানে বাড়ি ঘর জ্বালানো হচ্ছে, এই সমস্ত বিষয়। মানে আমরা মুশকিলটা হচ্ছে কি বলুন তো, ওই আর কি মানে সামনে পিছনটা না দেখে জাস্ট একটা কথা নিয়ে কোটেশন, উনিও কোন প্রেক্ষিতে বলেছেন পুরো বিষয়টা। ওনার হাতে বেশ কিছু ফটোগ্রাফস ছিল, আমিও হয়তো ছোট্ট স্ক্রিনে দেখেছিলাম বলে এর আগে ফটোগ্রাফস গুলো দেখিনি, এবং সেখানে উনি ওই বিষয়গুলো বলতে গিয়ে তারপরে কিন্তু বিষয়টার উপস্থাপনা করেছিলেন, ঠিক যেরকম আপনি বলছেন হুমায়ুন কবির কোন বিষয় প্রসঙ্গে কোন বিষয়ে অবতারণা করেছিলেন, এখানে বিষয়টা কিন্তু তাই। এবং আমি আমার মানে বক্তব্য একেবারে দ্বিমত করবো না, যে ওই আর কি আপনি যদি বলেন যে হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে, তাহলে সেখানে তো খুব মামুলি কথা বলেছেন, এটা তো খুবই মামুলি কথা বলেছেন উনি। সাংঘাতিক কথা বলছেন স্বাতী। বিশ্বনাথ বাবু সরাসরি একেবারে নিউ জেনারেশন বলছেন যে যদি মুসলমানদের এইরকম কথা হয় তাহলে হিন্দুরাও ছেড়ে দেবে। আমার কথা ভুল হচ্ছে, একজন বিধায়কের মুখে এই ভাষা হয় যে হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে, তাহলে আপনি রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন না নিশ্চয়ই। বেশ, নিশ্চয়ই বিধায়ক কোনো সম্প্রদায়ের তো নিশ্চয়ই হবেন, তার কারণ তিনি তো বলছেন জাতি বড় দল নয়, অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই সাম্প্রদায়িক দাঙ্গা তো লাগবেই, আর এটাই জাতির মূল ভবিতব্য হবে এখন। অর্থাৎ 2025-এ দাঁড়িয়ে কে কত বড় হিন্দু কে কত বড় মুসলমান, এবং এটা শিখতে হবে, এটা জানতে হবে। মুসলমানরা যদি এরকম বলে তাহলে হিন্দুরা তো এরকম উত্তর দেবেন, এটা খুব স্বাভাবিক বিষয়। সেই আবারও নিউটনের থার্ড ল, সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া। এবার বিশ্বনাথবাবু আপনি একটু ভেবে দেখুন তো, হুমায়ুন কবিরের এ ধরনের মন্তব্য, আমাকে আবারও সেই ফিরে ফিরে ইতিহাসে যেতে হচ্ছে, হুমায়ুন কবিরের এরকম বক্তব্য, এরপরেও আপনারা তাকে সাসপেন্ড করলেন না, ফিরহাদ হাকিমের এগেনস্টে কোনো রকম সেইভাবে স্টেপ নেওয়া হলো না। এটা সুস্থ গণতন্ত্র চলছে বিশ্বনাথ বাবু? কি শিখছে নেক্সট জেনারেশন? আসলে অঞ্জনবাবু অভিমুখ সবসময় ঘুরে যাচ্ছে। আপনি অনুষ্ঠান চলাকালীন আমাদের বিরোধী দলনেতার কথা বললেন, তার সঙ্গে সঙ্গে বর্তমানে ভারতীয় প্রধানমন্ত্রী কি কথা বলছেন সেটাও দেখালেন, তার সঙ্গে আমাদের সাথী বর্ণ বললেন সবকা সাথ সবকা বিকাশ। আমাদের প্রধানমন্ত্রী 2014 সালে 8 দিনের স্বপ্ন দেখে সারা ভারতবর্ষের 140 কোটি প্লাস মানুষের উদ্দেশ্য বলেছিলেন। এখন পশ্চিমবাংলার মানুষ সবকা সাথ সবকা বিকাশের তারা যে সুবিধা সেটা পাচ্ছেন না। পশ্চিমবাংলায় মানে রাজনৈতিকভাবে বিধানসভা নির্বাচনের মাধ্যমে 2021 সালে যেহেতু তারা ক্ষমতায় আসতে পারেনি, অ্যাকচুয়ালি যেহেতু সাথী বোনেদের দল পশ্চিমবাংলা এই সবকা সাথ বিকাশের কথা বলতে গিয়ে ভারতবর্ষের সবকা সাথ সবকা বিকাশ নয়, সবকা সাথ বিজেপি কা বিকাশ, সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এখন এই বিজেপির নেতারা বা বিজেপি দলটা পশ্চিমবাংলার ক্ষমতা দখল করতে না পেরে তারা ধর্মীয় মেরুকরণের কথা বলে আজকে একটা জাতির উপর আক্রমণের কথা বলছে। সেই জাতি আক্রমণের উপর হলে সেই জাতি আত্মপক্ষ সমর্থনের জন্য সেই বিশেষ জাতি অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ যারা নেতৃত্বে আছেন তারা তাদের সম্প্রদায়ের জন্য আত্মপক্ষ সমর্থনের জন্য তারাও কিন্তু কোনো কথা বলতে পারেন। সেই কথা হুমায়ুন কবির বলেছেন, তার জন্য দলীয়ভাবে আমাদের দল থেকে তাকে শোকজ করা হয়েছে, তিনি তার প্রত্যুত্ব দলের কাছে দিয়েছেন। সেটা আমাদের একই রকম ব্যাখ্যা দিচ্ছেন, এখন যে কথা হচ্ছে রাজনৈতিক আমি বলছি এই হিন্দু মুসলিম কতদিন চলবে?
বিশ্বনাথবাবু, চ্যাংদোলার রাজনীতি হোক কিংবা ঠুসে দেবার রাজনীতি হোক, এটা তো কুকথার রাজনীতি। পশ্চিমবাংলায় আসতে হবে সবকা বিকাশের মধ্য দিয়ে ভারতবর্ষের সম্পদকে লুট করে যেমন তারা সবকা সাথ বিজেপি বিকাশ হচ্ছে, ঠিক তেমনই পশ্চিমবাংলার কিছু বলতে চাইছেন, একটু কাউন্টার শুনে নিন। মানুষকে আর্থিকভাবে একা বলে গেলে হবে না বিশ্বনাথবাবু, একটু শুনতেও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের অর্থকে কাজে লেগে আপনি হয় আমার কথা শুনতে পারছেন না অথবা শুনতে চাইছেন না, যে কোনো একটা বিষয় হবে। বিশ্বনাথবাবু, তিনি রাজনৈতিক প্রতিহিংসা জড়িত, বিশ্বনাথবাবু আমার অডিবল, রাজনৈতিক আমার কথা শোনা যাচ্ছে, বাংলার ক্ষমতা একদম ধর্মীয় মরিকরণের মধ্য দিয়ে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করছেন আগামী 26-এর বিধানসভা আসন নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু বাংলার মানুষ আমরা জানি যে তিনি বলেছেন মুসলিম বিধায়কদের আমরা চ্যাংদোলা করে বার করে দেবো। আমরা জানি বাংলার সাধারণ মানুষ যারা সবকা সাথ সবকা বিকাশের অংশীদার হতে পারছে না, যারা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে পারছে না, যারা বাংলার উন্নয়নের টাকা কেন্দ্র সরকার পাচ্ছে না, সেই বিজেপিকে বাংলা থেকে গণতান্ত্রিক উপায়ে তারা চ্যাংদোলা করে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন নির্বাচনে বার করে দিয়েছেন। আগামী 26 সালে তাদেরকে এই বাংলা রাজনীতি ক্ষেত্র থেকে চ্যাংদোলা করে বার করে দেবেন। বিধানসভা থেকে কোনো বিধায়ককে বার করতে হবে না। এখন রাজনৈতিক ক্ষমতা আসার জন্য আমাদের বিরোধী দলনেতা তিনি বিশ্বনাথবাবু, আমার কথা শোনা যাচ্ছে, পরিবেশ চাই না। আমরা হুমায়ুন কবির যে কথা বলছে তাকে আমরা সমর্থন করি না, তাই আমাদের দল শোকজ করেছেন। ফিরাদ হাকিম সাহেবকে আমাদের দলীয় ভাবে শোকজ চাওয়া হয়েছে। আর যে ঘটনার কথা সেখানে সরস্বতী পুজো বন্ধ হয় না, দুর্গা পুজো বন্ধ হয় না, আপনার কাছে আসছে। আর যদি না আসে তাহলে সেটা একবার রেসপন্স অন্তত করুন যে কোনো ভাবে, কেননা আমার অন্তত লিপিংটা তো আপনি দেখতে পাচ্ছেন, সেটা দেখে অন্তত থামুন। বিশ্বনাথবাবু, আপনাকে থামাতে বাধ্য হলাম, কারো কথা শোনা যাবে না। প্লিজ আপনারা সবাই অনলাইনে রয়েছেন, কোঅপারেট করুন, নাহলে দর্শকদের কাছে সঠিক বার্তাটাই যাবে না। আমাদের মূল টার্গেট এখানে ডিবেট করা নয়, শুধুমাত্র ওই কলতলার ঝগড়া নয়, বিতর্ক সভায় প্রত্যেকের কথার ভ্যালু রয়েছে। বিশ্বনাথবাবু, এইভাবে করলে পরে ডিবেট করা খুব মুশকিল। আপনারা প্রত্যেকে অনলাইনে রয়েছেন, পাশাপাশি থাকলে কার গলার জোর কতটা সেটা বোঝানো যেত। প্লিজ বিশ্বনাথবাবু সরাসরি স্বাতী ম্যাম বলছেন, কাউন্টার অ্যাটাকটা একবার শুনে নিই, কি বলতে চাইছেন তিনি। আমি রতনবাবুর কাছেও যাব। স্বাতী, না, আমি এটাই বলছিলাম, মানে কাউকে, মানে এটাই তৃণমূল যে কাউকে বলতে দেবো না, আমি একাই বলে যাবো, বিরোধীদের কণ্ঠরোধ করবো। একটা ছোট্ট উত্তর, মানে উনি সম্প্রতি মানে বিজেপি তো না, কেন্দ্রীয় সরকার, আপনি যখন সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বললেনই, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে সেই তালিকা আমি আপনাকে দিতেই পারি, কিন্তু শো শেষ হয়ে যাবে। শুধু ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই, খুব সম্প্রতি, মানে 10-15 দিনও হয়নি, তার মধ্যেই ঘটেছে। পঞ্চদশ অর্থ কমিশন পশ্চিমবঙ্গের, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, পঞ্চায়েতগুলোর জন্য 693 কোটি টাকা বরাদ্দ করেছে। এতে করে 3220, আমি আবার ফিগারটা আপনাকে বলছি, নোট করে রেখে দিন, সুবিধা হবে পরবর্তীতে কোথাও বলার ক্ষেত্রে, একটু আপনি সংশোধন করতে পারবেন নিজেকে। 3220টা গ্রাম পঞ্চায়েতে সুবিধা হবে। এটা নিয়ে আমি নিজেও একটা ছোট্ট আর্টিকেল লিখেছিলাম বলে আমার কাছে ফিগারটা মাথায় ছিল, আমি জাস্ট দেখলাম আর কি। বাকি দেখতে গেলে আমি এখন মানে তালিকা পাঠাতে গেলে আপনি পড়ে নেবেন, সময় লাগবে, আপনার মাসখানেক সময় লাগবে তৈরি করতে, মুখস্থ করতে কি কি করেছে না করেছে। যাই হোক, তো এটা আমি বলতে চাইছিলাম, মানে যে উনি বলে যাবেন, মানে এটাই তৃণমূলের চরিত্র, আমরাই বলবো, বাকিরা কেউ বলবে না, এটাই আমি বলতে চাইছিলাম, আর কিছুই না আর কি। আপনি বলুন, চালাতে পারেন, অসুবিধা নেই, আমি মিউট হলাম। আমি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আর এখন অঞ্জনদা কি বলবো, বিষয় কোথায় আর কোথায়। বোন কিন্তু একটা খুব ভালো কথা আপনি বলেছিলেন, বোন কিন্তু এড়িয়ে গেল। ও বোন বললো যে শুভেন্দু অধিকারী কি কথা বলেছে, সেটা শুভেন্দু অধিকারী মানে কথাটা আমার মনে হয় বোন কোনো রকম ভাবে সমর্থন করতে পারে না, তাই এড়িয়ে গিয়ে সর্বভারতীয় নরেন্দ্র মোদীর কথা বললো, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। কিন্তু পশ্চিম বাংলাতে আমরা হিন্দু মুসলিম কথাটা বারবার বলে, মানে যেভাবে মেরুকরণ করা হচ্ছে। অঞ্জনদা, এই যে সংরক্ষণ ব্যাপারটা নিয়ে যেটা আলোচনা করছিলেন, সংরক্ষণ এই পশ্চিম বাংলায় আমাদের যে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে আমাদের কিন্তু জাতি বা জাতপাত নিয়ে কিন্তু কোনো রকম এখনো জাতপাত গণনা হয়নি। আমরা কেউ আন্দাজে বলছি 70% মুসলিম আছে, কেউ বলছে যে 37% মুসলিম আছে, কেউ বলছে মানে না, কেউ বলছে 30% মুসলমান, কেউ বলছে 70% হিন্দু, মানে এই ধরনের, মানে সঠিকভাবে কিন্তু এখনো গুণা হয়নি। এইখানটাতে কিন্তু অঞ্জন একটা বড় অংশের যারা তপশিলি জাতি
এবং তপশিলি জাতি যারা পশ্চিমবাংলায় আছে তারা কিন্তু প্রায় 70টা বিধানসভা ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একটা নির্ণায়ক ভূমিকা পালন করে। সেটাকে কখনো বলা হচ্ছে তারা হিন্দু হিন্দু, বিশেষ করে হিন্দু হিন্দু ভাই ভাই, এই কথাটা বলার পিছনে ওই যে 70টা এমএলএ যায় যেখানে সরাসরি নমশূদ্র বা এসসি সম্প্রদায়ের মানুষ পিছিয়ে, তারা কিন্তু ওখানে কিন্তু নির্ণায়ক ভূমিকা পালন করে। আর বাকি পড়ে থাকলো যেটা 30% মুসলিম সম্প্রদায়ের মানুষ, যেরকম মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এই এলাকাতে মোটামুটি তারা কিন্তু 30-40টার আসরে কিন্তু তারা কিন্তু নির্ণায়ক ভূমিকা পালন করে। তো এইখানটাতে যে আজকে সংরক্ষণের কথা বলে যেটা 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 বারবার বলা হচ্ছে যে আজকে দেখুন যখন সংরক্ষণ বিষয়টা উঠে আসছে তখন কিন্তু এখানে কিন্তু তারাও কিন্তু ভাবছে যে আমরা যারা সংরক্ষিত বা এসসি বা পিছিয়ে পড়া মানুষ যারা আছে তারা আমরা এই সরকারের কাছ থেকে কি পেলাম সেই হিসাবটা যখন নেওয়ার সময় হয় 5 বছর পর, তখন কিন্তু সেটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়ার একটা কিন্তু পরিকল্পনা হচ্ছে জাতপাতের কথা বলে। আজকে আপনি যেটা বলছিলাম কার্ল মার্কসের কথা আপনি বলছিলেন, কার্ল মার্কস বলেছে ধর্ম পৃথিবীর দুঃখ ভোলাবার জন্য স্বর্গের সুখের প্রতিশ্রুতি দেয়। এই কথাটা কার্ল মার্কস বলেছে। কার্ল মার্কস কিন্তু তিনি মানে লিখে, রতনবাবু আপনি মার্কসে বিশ্বাসী? দেখুন এটা আমি জানি আপনি এই কথাটা বলবেন যে মার্ক্সবাদে কমিউনিস্ট পার্টি বা কিছু, তা না। আমি কিছু বলিনি, আপনি ধরে ফেললেন। আমি বলছি আপনি মার্ক্সে বিশ্বাসী। দেখুন আমি কার্ল মার্কস দিয়ে শুরু করেছি, তার অর্থ এটা নয় যে আমি বামপন্থী হয়ে গিয়েছি। কার্ল মার্কসের ব্যাখ্যাটা আমরা রেখেছি তার কারণ তিনি বলেছেন হিস্ট্রি রিপিট ইটসেলফ। একদম না এটা বিশ্বাসের না বিশ্বাসের কোনো কারণ নেই, না এটা না বিশ্বাসের কোনো কারণ নাই। যে আজকে আপনি বলুন তো, দেখুন আপনি মার্ক্সে বিশ্বাসী হতেই পারেন ভেতরে, তার কারণ অনেকটা সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, ওপরটা হলো তার ভেতরে গেরুয়া। পৃথিবীর যারা শ্রেষ্ঠ মানুষ, দেখুন পৃথিবীর যারা শ্রেষ্ঠ মানুষ তাদের শ্রেষ্ঠত্ব যে কথাগুলো সেগুলো কিন্তু আমাদেরকে প্রভাবিত করে। আমরা তো মানুষ, পৃথিবীর যে সমস্ত কার্ল মার্কস বলুন, রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, হ্যাঁ মাদার টেরিজা বলুন, বিবেকানন্দ বলুন, যত বড় মানুষ আছে, নেপোলিয়ান বলুন, আইনস্টাইন বলুন, প্লেটো বলুন, আলেকজান্ডার বলুন, সবাই এরা তো সমাজকে এগিয়ে নিয়ে গেছে। আজকে ভারতবর্ষ যখন ভাগ হয়ে যায় অঞ্জনা, তখন কিন্তু বাবা সাহেব আম্বেদকরকে কিন্তু সংবিধান রচনা করতে দেওয়া হয়েছে। সেকেন্ডটাতে কিন্তু বাবা সাহেব আম্বেদকর বলেছিল যে বিস্তীর্ণ প্রায় 80-70% ভারতবর্ষের মানুষ যারা পিছিয়ে পড়া একদম দলিত সম্প্রদায়ের মানুষ, তাদের জন্য এই গান্ধীজির নেতৃত্বে বলুন, জওহরলাল নেহরুর নেতৃত্বে বলুন, এমন সংবিধান রচনা করতে বলা হয়েছিল যেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যেন সমবিধান মানে সমান অধিকার যেন তারা পায়। কিন্তু অঞ্জনদা বলুন তো, এখনো স্বাধীনতার 75 বছর পর আপনারা হয়তো বলবেন যে এখনো কি সংরক্ষণের দরকার আছে? কিন্তু আমরা কি দেখছি এখনো আপনার আশেপাশে সামাজিক প্রেক্ষাপটগুলো দেখুন, এখনো যারা প্রচুর মানুষ এমন আছে যারা দিন আনতে তাদের পান্তা ফুরায়। আবার পাশাপাশি দেখুন রতনবাবু, আমি কোনো বায়াসড হিসেবে এখানে কোনো কথা বলবো না, তবে একটা জিনিস এখানে বলতেই হচ্ছে। তার কারণ যেমন আমি একজন সংবাদ মাধ্যমের কর্মী, দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী, আমি যেমন হিন্দুর, আমি তেমন মুসলমানের, আমি তেমন বৌদ্ধর, আমি তেমন জৈনের, এবং তার সঙ্গে সঙ্গে আমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের। আর ঠিক সে কারণের জন্য আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই। আপনি যেমন বলছেন না যে এই সংরক্ষণ তালিকায় বিলো দ্য পভার্টি অনেকে রয়েছেন, ঠিক একই রকমভাবে জেনারেলদের মধ্যেও অনেকে পভার্টি লাইনে রয়েছে, তারা কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো পায় না, এটাও কিন্তু আপনাকে মানতে হবে। আর ঠিক সেই জায়গা থেকে এই যে সংরক্ষণ বারংবার আপনি তুলে ধরছেন, এই বিষয়গুলো আমার মনে হয় অত্যন্ত সেন্সিটিভ বিষয়। এই বিষয় নিয়ে আমরা আলোচনায় না গেলেই ভালো। আমি যে পয়েন্টে রয়েছে সেই পয়েন্ট নিয়ে কথা বললেই বেটার হয়। রতনবাবু, না ঠিক আছে, দেখুন আজকে যেটা আপনি আজকে দেখালেন, আজকে আপনাদের যে বিষয়টা বললেন যে মুসলিম যারা আছে, যারা মুসলিম পিছিয়ে পড়া যে সমস্ত মুসলিম সমাজের মানুষ আছে, আমরা কিন্তু অন্যদের এর আগেই বলেছিলাম যে একটা পবিত্র রমজান মাস চলছে। আমাদের নেতা অধীর চৌধুরী কিন্তু বলেছে যে দেখুন আমরা যেহেতু হিন্দুদের জন্য মাননীয়া যেভাবে দুর্গাপূজায় চাঁদা দিচ্ছে, ধরুন আজকে জগন্নাথ মন্দির তৈরি করছে বলুন, আমাদের বক্তব্য ছিল যে এই যে একটা মাস গেল
মুসলিম সমাজের মানুষ, তাদের জন্য তারা যে রোজা রাখে বা রোজদার যারা আছে তাদের জন্য কিছু কিছু রেশনে কিছু অল্প পয়সায় ফলের ব্যবস্থা করতে পারতেন, কিছু সুজি বা হালুয়া বা খেজুর টেজুর যারা দিয়ে রোজা ভাগে, কিন্তু সেটা কিন্তু উনি রাখলেন না। এই দাবিটা কি খুবই অন্যায় করা হয়েছিল? আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী যে দাবিগুলো করেছিল, দেখুন যারা মসজিদ আছে, যারা নামাজ পড়ায় এই সময়তে, তাদের অনেক খাটনি হয়, তাদের জন্য একটু বোনাসের ব্যবস্থার কথা বলা হয়েছিল। এটা কি অন্যায়? একটা যেহেতু অঞ্জনদা বলছেন যে আমরা ধর্মনিরপেক্ষ, এই পৃথিবীতে এই ভারতবর্ষে কোনো সম্প্রদায়ের মানুষকে এই ভারতবর্ষ থেকে কেউ তাড়াতে পারবে কোনোদিন? এটা সম্ভব? এটা কখনো হয় যে এই ভারতবর্ষে যারা সংখ্যালঘু তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, তাদেরকে দাবিয়ে রাখা হবে, তাদেরকে পায়ের তলায় পিষে ফেলা হবে? এটা হতে পারে কোনোদিন? আজকে এই উন্নত দেশে, আজকে আমরা যেখানে বলছি ভারতবর্ষ আগামী দিনে উন্নত দেশে পরিণত হবে, সেইখানটাতে কেন শুধুমাত্র একটা ধর্মের সুশ্রী দিয়ে একটা জাতি দাঙ্গা তৈরি করে শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য এইগুলো করা হচ্ছে, আর কিছুই না। আমরা তাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অঞ্জনদা বলতে চাই যে আমরা চাই যে সার্বিক উন্নয়ন হোক, উন্নয়নের প্রতিযোগিতা হোক, এখানে জাতপাত দূরে থাক, সংরক্ষণ দূরে থাক, উন্নয়নের প্রসঙ্গে আলোচনা করি আমরা, যে আমরা 5 বছর এই সরকার কি দিল আমাদেরকে, আমরা কি পেলাম, সাধারণ মানুষ কি পেল, লক্ষ্মীর ভান্ডার বাদে আর কি পেল, সে তার হিসাব হোক। বেকার কেন এত পশ্চিম বাংলায়? বেকারে ছেয়ে গেছে আজকে স্বাধীনতার পরে, এত বেকার নাই। শিক্ষায় পিছিয়ে, স্বাস্থ্যে পিছিয়ে, জালি ওষুধ অঞ্জনদা, জালি ওষুধ, যেই ওষুধ খেয়ে মানুষ বেঁচে থাকে সেই ওষুধ জাল, ডুপ্লিকেট। কোথায় চলেছে এই বাংলা? মানুষ মরে যাচ্ছে, সেগুলো নিয়ে কোনো আন্দোলন আছে, কথা আছে? কোনো কথা নাই, খালি কত পার্সেন্ট হিন্দু, কত পার্সেন্ট মুসলমান। বেশ, একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছে। আপনাদের তিনজনকে এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমেই যাবো বিশ্বনাথ বাবুর কাছে। বিশ্বনাথ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। হ্যাঁ, অবশ্যই যে কথা বলবো যে এখানে বিতর্কে আর যেতে চাই না। আমাদের সাথী বোনের কথা দিয়ে বলি, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আমরা আমাদের পশ্চিমবঙ্গের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা বিশ্বাস করেন, তাই তিনি বাংলার সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষের উন্নয়ন চান। তাদের বিশ্বাস, তাদের আশ্বাস তিনি রাখেন। আমাদের রতনবাবু যে কথা বললেন, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন বিষয় বলেছেন। নিশ্চয়ই রতনবাবুও একজন শিক্ষিত সম্প্রদায়ের মানুষ। বর্তমান পরিস্থিতি, বর্তমান ভারতবর্ষে দাঁড়িয়ে তিনি নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবাংলার শিক্ষা ক্ষেত্রে অবস্থানটা কেমন, কতটা আমাদের মুখ্যমন্ত্রী ভালো জায়গায় নিয়ে গেছেন, স্বাস্থ্যক্ষেত্রেও নিয়ে গেছেন। তিনি একটা যে কথা বলেন জাল ওষুধের কথা, সেই জাল ওষুধের দায়টা বোধহয় রাজ্য সরকারের উপরে পড়ে না, কোথায় বর্তায় তখন রতনবাবু জানেন। কিন্তু আমাদের রাজ্য সরকার এই জাল ওষুধ নিয়ে যেখানে যে কারবার চলছে, তার জন্য আমাদের টাস্কফোর্সকে কাজে লাগিয়ে যাতে মানুষ জাল ওষুধের শিকার না হয়, তার জন্য আমাদের রাজ্য সরকার। আমরা মনে করি যে বিষয়টিতে শুরু হয়েছিল, শুভেন্দু বাবুকে বলবো যে উনি যেন বিজেপির বিরোধী দলনেতা যেমন কাজ করছেন, উনি যেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বলেন যে আপনারা বাংলা রাজনৈতিক ক্ষমতা দখল করতে পারেননি, আগামী দিনে বাংলার বঞ্চনার জন্য যে যে টাকা আপনারা আটকে রাখছেন সেগুলো দিয়ে দেন, না হলে বাংলার মানুষ আগামী দিনে বিধানসভা নির্বাচনে আবার চ্যাংদোলা করে গণতান্ত্রিক উপায়ে বিজেপিকে বাংলার মাটি থেকে রাজনৈতিকভাবে সরিয়ে দেবে। আমি সত্যি কাছে যাবো। সত্যি আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। মানে আমার খুব ভালো লাগলো, যিনি আমাদের তৃণমূলের দাদা আছে তিনি সবকা সাথ সবকা বিকাশের কথা বললেন, ভালো লাগলো। কিন্তু যখন পড়াশোনার জায়গাতে এলো, আমরা দেখেছি এবারের বাজেটে, বিধানসভা বাজেটে মাদ্রাসা শিক্ষায় কত পার্সেন্টেজ বাড়ানো হয়েছে বরাদ্দ, আর স্কুল শিক্ষায় কত পার্সেন্ট কমানো হয়েছে। সেই সব বিষয়ে গেলাম না, কিন্তু উনি আরো একটা কথা বললেন জাল ওষুধের বিষয়টা। এই রাজ্যে RL নিয়ে যে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল, মানে এগুলো বললে আরো অনেক হাজার হাজার প্রসঙ্গের অবতারণা হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকেও ডিনাই করেছিলেন। আমি সেই বিষয়টা নিয়েও খুব বেশি বলছি না, কারণ আমার সময় মাত্র 1 মিনিট। আর আমি আমাদের রতন বাবুকে বলতে চাই, উনি এতক্ষণ বলছিলেন যে ধর্মের রাজনীতি, জাতপাতের রাজনীতি হচ্ছে। আমি আপনাকে শুধু একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, আমি নিশ্চয়ই উত্তর পাবো আশা করি। মানে অধীর বাবু যে কেন্দ্রে এত যুগ ধরে জিতে আসছিলেন, তিনি হেরে গেলেন। এবং আমার যদি আমি ভুল না করে থাকি, মানে আমি যদি ভুলে গিয়ে না থাকি, ওখানে এটাই প্রচার করা হয়েছিল তৃণমূলের তরফে, আপ দাদা কো নেহি ভাই কো জিতানা হয়, ভাই কো ভোট দেনা হয়। আমি সেটা নিয়েও খুব বেশি বলছি না। তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে, আমি শুরুতেই যেটা বলেছিলাম আর কি, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন দুধের গরুর, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া যায়, এবং তিনি ক্রমাগতভাবে মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ বাড়িয়ে যেতে পারেন,
তো এই সমস্ত বিষয় যদি ঘটতে থাকে এবং বারবার করে যদি হিন্দুদের কার্তিক পুজো, দুর্গা পুজো, আমি যেটা বললাম বেলডাঙ্গা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে ধুলাবাদ থেকে শুরু করে সব জায়গায় যদি এটা হতে থাকে, তাহলে ওই আর ক্রিয়ার প্রতিক্রিয়া তো থাকবেই, এবং সেক্ষেত্রে বিরোধী দল হ্যাঁ একেবারে সেটা তো থাকবেই। রতনবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। সত্যি আর সময় দিতে পারছি না, বিশ্বকর্মী আমি সময় দিতে পারছি না। রতনবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বাকিদের সাউন্ড মিউট হবে। আচ্ছা, এখানে একটা কথা মনে পড়ে গেল অঞ্জন দা, যে মুকুল রায় বলেছিল যাহাই তৃণমূল তাহাই বিজেপি, সেটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এখন। আজকের দিনে আমরা এটা দেখতে পাচ্ছি, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আজকে বলি অধীর রঞ্জন চৌধুরী একে বারবার এখানে বিজেপি বানানোর চেষ্টা করেছিল। অঞ্জনদা বলে নাকি সামনের যে 26-এর নির্বাচন, এই নির্বাচন কিন্তু এমন নির্বাচন হতে চলেছে, আমরা মনে করি এখানে দুটো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তির লড়াই হবে। আমরা যারা জাতীয় কংগ্রেস, আমরা কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর প্রতি আমাদের আস্থা বিশ্বাস এবং আগামী দিনে এই মানুষটাকে আমরা সামনে রেখে এই পশ্চিম বাংলার নির্বাচনে কিন্তু এগিয়ে যাব। কারণ এমন একটা মানুষ অধীর রঞ্জন চৌধুরী, 5 বারের সাংসদ, তার গায়ে কোন রকম দুর্নীতি বা কোনো কিছুর একটা কালি আজ পর্যন্ত দেখাতে পারবে না কেউ। এরকম একটা নেতৃত্ব যে ভারতবর্ষের বিরোধী দলনেতা ছিল, তাকে আমরা সামনে রেখে ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একত্রিত করে আমরা আগামী দিনে কিন্তু পশ্চিমবাংলায় লড়াই করব। আমরা কিন্তু সময় দিতে পারছি না। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ 5T বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে এই স্পেশাল শো শেষ করবো, দেখুন মজাটা একবার বুঝুন, রাজনীতির মজাটা দেখুন। একদিকে রতনবাবু সরাসরি বলছেন অধীর রঞ্জন চৌধুরীকে সামনে রেখেই নাকি লড়াইটা লড়বেন, অন্যদিকে কোনো জায়গায় হয়তো রতনবাবু একটু ভুলে গেলেন যে এখন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আমি জানি না তারা নিজে থেকেই এই বিরোধী শিবিরে শুভঙ্কর সরকার বনাম অধীর রঞ্জন চৌধুরী এই প্রসঙ্গটা বারংবার তোলার চেষ্টা করেন কিনা, কিংবা ওই একই রকম অভিষেকপন্থী এবং মমতাপন্থী এই বিষয়গুলো তাদের মধ্যেও রয়েছে কিনা, কিংবা শুভেন্দু অধিকারীপন্থী বনাম দিলীপপন্থী বনাম সুকান্তপন্থী এরকম রয়েছে কিনা আমরা জানি না। কিন্তু প্রশ্ন যখন ওঠে বারংবার ধর্মের, প্রশ্ন যখন ওঠে চ্যাংদোলাকে ঘিরে মুসলমান বিধায়কদের কার্যত 26-এর পরে বিধানসভা চত্বর থেকে বের করে দেওয়ার জন্য প্রসঙ্গ যখন ওঠে ঠুসে দেবার রাজনীতি, তখন বলতেই হয় আর্টিকেল 14-এর কথা, যেখানে বারংবার ইকুয়ালিটির কথা বলা হয়, যেখানে বারংবার বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের একত্রিতভাবে এই দেশে বাস করার অধিকার রয়েছে। সেই অধিকারকে কেউ কার্যত নস্যাৎ করতে পারেন না। আর ঠিক সে জায়গা থেকে প্রশ্ন ওঠে, তাহলে কি সত্যি সত্যি এই ধর্মের অবকাশ যারা রাখার চেষ্টা করছেন না, সাধারণ মানুষ তার উত্তর দেবেন কি দেবেন না? 26-এর বিধানসভা নির্বাচনের আগে এবং 26-এর বিধানসভা নির্বাচনের পরে রাজনৈতিক পরিকাঠামো ঠিক কোন দিকে যায়, নজর যেমন থাকছে আমাদের, আপনারা নজর রাখুন প্রাইম টিভি বাংলার পর্দায় প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায়। নমস্কার।